কাজ যখন পরিচালনা করছেন। হ্যাঁ, তো উনি মানে এই কথাটা আমি এই কারণেই বলেছি যে উনি যাদেরকে সরকারের অংশীদার বা সরকার পরিচালনার দায়িত্বে নিয়েছেন এরা প্রত্যেকেই অর্বাচীন, অন্তত এই ব্যাপারে বলবো অদক্ষ। স্বাভাবিক কারণেই পুরো সরকার ব্যবস্থাটাই ভেঙে গেছে। প্রথম থেকে আজ পর্যন্ত সরকারের মধ্যে অনেকগুলো গ্রুপ অনেকভাবে দ্বিমত মত পোষণের জায়গা থেকে। আমি শুরুতে একটু তোমায় থামাই শহীদুল, আমি আর একটুখানি রিওয়াইন্ড করি। সেখানে গিয়ে আমি যদি এটা দেখি যে কিছুদিন আগে আমরা দেখলাম, মাত্র কয়েক মাস আগে যে চূড়ান্ত আন্দোলন আবার নতুন করে শুরু হয়েছিল, যেখানে রাষ্ট্রপতি ভবনের বাইরে আন্দোলন হলো এবং রাষ্ট্রপতির পদত্যাগ এবং তার ডেডলাইন। এই যে বারবার ছাত্ররা, কিছু ছাত্র তার সরকারের অঙ্গ, কিছু ছাত্র তারা সরকারের অঙ্গ নন, কিন্তু বলা হচ্ছে তারা নাকি গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তারা তাদের ক্ষমতা এবং প্রতিপত্তিও বারবার মানুষের সামনে সেটা প্রকাশ পাচ্ছে। তারা কি লিগ্যাল স্ট্যাটাসে তারা সেটা করছেন কেউ জানে না, কিন্তু তারা ডেডলাইন সেট করে দিচ্ছেন সরকারকে যে এই তারিখের মধ্যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে, এই তারিখের মধ্যে এই সিদ্ধান্ত নিতে হবে। তাহলে এটা তো বলা যেতেই পারে যে তারা গান পয়েন্টে সরকার চালাচ্ছেন বাইরে থেকে, বা তারা সরকারটিকে হস্টেজে রাখছেন। সেই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস, তিনি একজন স্বনামধন্য ব্যক্তিত্ব, একজন নোবেল লরিয়েটও বটে, তার কথার কি খুব একটা দাম বা মূল্য এই ছাত্ররা দিচ্ছেন না? এটা একটি ভালো প্রশ্ন, কারণ বাংলাদেশের সরকার এই মুহূর্তে ডক্টর ইউনূস একটা পাপেট। সে তার ব্যক্তিগত মতামত বা তার কোনো কি বলে যে পরামর্শ এই সরকারে খুব বেশি এক্সিকিউট হচ্ছে না, তার প্রমাণ কিন্তু আমরা বারবার পেয়েছি। এবং আমি একটু ওই ইন্টারভিউতে আবার বলছি যে সে ব্যক্তিগতভাবে নিজেই বলেছেন যে উনি আসলে এই কাজে দক্ষ নয়, উনি আকস্মিকভাবে এসেছেন এবং উনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। উনি স্বীকার করেছেন সেটি, যে রাষ্ট্র পরিচালনার যে কাজটি যদি সফল হয়ে যাব, না হলে কি হবে জানি না, উনি কিন্তু এটা বলেছেন। তো স্বাভাবিক কারণেই ওনার মধ্যে সরকারের সাথে যে সমন্বয় নেই, এবং আরো অনেকগুলো বিষয়, যেমন এখন যে বিষয়টি ছাত্র আন্দোলনের ব্যাপারটি বলা হচ্ছে, তুমি দেখো যে রিসেন্টলি ছাত্ররা একটি বিপ্লবী যে তারা যে বিপ্লব করেছে সেটার সপক্ষে একটি পেপারস তৈরির উদ্যোগ, একটি ঘোষণাপত্র। সেই ঘোষণাপত্র জায়গা থেকে সরকার প্রথম বলেছে এই ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পৃক্ততা নেই। তারপরে ছাত্ররা যখন এটি নিয়ে সমাবেশের ঘোষণা অব্যাহত রেখেছে, তখন বলেছে যে ছাত্রদের সঙ্গে বসে আমরা একটি ঘোষণাপত্র তৈরি করব। এখন তারা কিন্তু সেই ঘোষণাপত্র থেকে আবার সরে গেছে, বলছে যে এটা আমরা বিভিন্ন স্টক হোল্ডারদের সঙ্গে যোগাযোগ করেছি যারা বিপ্লবের সঙ্গে ছিল, তাদেরকে নিয়ে আলোচনা করে আমরা এখানে নতুন ঘোষণাপত্র তৈরি করব। এবং এটা লম্বা প্রসেস, এটা এত তাড়াতাড়ি হওয়া সম্ভব নয়। এবং তারা কিন্তু স্পষ্ট করে বলেছে যে এই ঘোষণাপত্রে কি থাকবে সেটা নিয়ে আমাদের মধ্যে এখনো ঐক্য হয়নি। তার মানে একটা সরকার পরিচালিত হচ্ছে, একটা বিপ্লবী গোষ্ঠী আছে, তারা বলছে নিজেদেরকে বিপ্লবী দাবি করছে, তারা যৌথভাবে কোনো কাজ করতে পারছে না, ঐক্যমতের ভিত্তিতে কোনো কাজ হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না। মানে সরকারটা একদম যার উপর যার যতটুকু ক্ষমতা, তুমি বললে যে দুজন সমন্বয়ক, তারা বাংলাদেশে এখন এই উপদেষ্টাদের চেয়ে বেশি ক্ষমতা রাখে। তারা দামি গাড়ি চড়ছে, তারা সেনাবাহিনী পুলিশের প্রোটোকল নিয়ে চলছে, তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, ইভেন আমরা শুনছি তারা বিভিন্ন নিয়োগ, তারা বিভিন্ন বদলির ক্ষেত্রে, এটা তো এক্সট্রা কনস্টিটিউশনাল, এটা তো এক্সট্রা কনস্টিটিউশনাল এখতিয়ারের বাইরে, এটা সংবিধানের একদম বাইরে। কারণ সরকারের বাইরে কোনো এইভাবে তারা সমন্বয় পরিষদ গঠন করে রাষ্ট্র পরিচালনা করতে পারে না। হয় সরকার রাষ্ট্র পরিচালনা করবে, না হলে তারা বিপ্লবী সরকার গঠন করুক, সেটা কিন্তু তারা করছে না। তুমি যে কথাটা বলছি যে রাষ্ট্রপতিকে উৎখাতের বা রাষ্ট্রপতিকে পদত্যাগে বাধ্য করার জন্য একটি পক্ষ কিন্তু দীর্ঘ সময় আন্দোলন করেছে, কিন্তু তারা যদি রাষ্ট্রপতিকে উৎখাত করে তাহলে রাষ্ট্রপতির হাতে কিন্তু সমস্ত ক্ষমতা, রাষ্ট্রপতি চাইলে 1 ঘন্টার মধ্যে এই সরকারকে বাতিল করতে পারে, এই ক্ষমতাটা তার হাতে আছে। তো এখন কিন্তু ইউনূস সরকার সেই জায়গাটাতে দাঁড়িয়ে আছে। ইভেন ব্যক্তিগতভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনা অপারগ, এবং তিনি নিজেই সেটা বিভিন্ন জায়গায় বলছেন। আমরা বিভিন্ন সোর্স থেকে সে গল্প জানতে পেরেছি। এরপরে বিশেষ করে তিনি কি বলছেন আমি এটাই জানতে চাই। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার পর, আমি সেটাই বলছি, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার গ্রহণের পর উনি ব্যাপকভাবে এটা নিয়ে অরিট যে ওনার সরকার আর চলবে কিনা, উনি পারবেন কিনা। কারণ উনি নিজের মুখেই বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার আগ থেকেই তার সরকার আমেরিকা কেন্দ্রিক একটি জটিলতার মধ্যে পড়ছেন, এবং ডোনাল্ড ট্রাম্প আসলে পড়ার সম্ভাবনা আরো বেশি, এটি উনি স্বীকার করেছেন। বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী দেশ
সেই দেশকে চটিয়ে মোহাম্মদ ইউনূস তার নিজের যে সরকার, সেই সরকারকে কতদিন স্থায়ী রাখতে পারবেন বা স্টেবল আমি রাখতে সে পারবেন? কথাটাই বলেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস চরম হতাশ। আমি দায়িত্ব নিয়ে বলছি আবারও কথাটা, যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে চরম হতাশ। সে আমার খুব কাছের অনেক লোকজনের সঙ্গে তার সুসম্পর্ক আছে, অনেকের সঙ্গেই তিনি কথা বলেছেন ব্যক্তিগতভাবে। উনি বলেছেন যে আমি ছাত্রদেরকে, যারা আমাকে এখানে এনে বসিয়েছে তাদেরকে আমি বলে দিয়েছি আমি আর সরকার পরিচালনা করতে চাই না, এটা আমাকে দিয়ে হচ্ছে না, কারণ আমার তাদের সঙ্গে সমন্বয় হচ্ছে না। দেখো, আমি তাদেরকে অলরেডি বলে দিয়েছি যে আমি আর 1 মাস সর্বোচ্চ থাকবো, যদি তোমরা এর মধ্যে সবকিছু সমন্বয় করতে না পারো তাহলে আমি চলে যাব। তিনি কি অভিমানী? ইউনূস কি অভিমানী? অভিমানী, হ্যাঁ, উনি অভিমান। এবং আলটিমেটলি যেটা হচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে জঙ্গিবাদী তৎপরতা আছে, এটা স্বীকৃত। বাংলাদেশে মাইনরিটিদের নির্যাতন হচ্ছে, চিন্ময় প্রভু যার প্রমাণ। বাংলাদেশে বিরোধী মতের মানুষকে কথা বলতে দেওয়া হচ্ছে না। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই বললেই চলে। বাংলাদেশের কোনো বাহিনীর সঙ্গে কোনো বাহিনীর এই মুহূর্তে সমন্বয় নেই। এবং বাংলাদেশের সবচেয়ে খারাপ পজিশনে আছে মানে সাধারণ মানুষ, কারণ দ্রব্যমূল্যের ব্যাপক ঊর্ধ্বগতি, বিশেষ করে বন্ধুপ্রতিম ভারতের সঙ্গে এখানে যোগাযোগ ব্যবস্থা এবং খাদ্য সামগ্রী রপ্তানি আমদানি এটি একদমই বন্ধের পর্যায়ে। এই পরিস্থিতির দাঁড়িয়ে দেশ পরিচালনা খুবই জটিল, এবং এই পুরো ব্যর্থতাটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের, তার উপর বর্তাচ্ছে। উনি বলেছেন, আমি যে সোর্স থেকে তোমাকে বলছি সেই সোর্সকে উনি বলেছেন যে আমি বহির্বিশ্বের, বাংলাদেশে আমার মোটামুটি যতটুকু ছিল সব ড্যামেজ হয়ে গেছে সম্মান, বহির্বিশ্বে এখন সেটি হওয়ার পথে, আমি আর এই দায় নিতে চাই না। আমি এই সরকার থেকে আমি আর থাকতে চাই না। এটাকে একটা টিকিং টাইম বম যেটাকে বলে, উনি বলেছেন যে সময়ের অপেক্ষা তিনিও আস্তে আস্তে টের পাচ্ছেন যে প্রশাসনকে যদি নিজের হাতের মুঠোয় না নিতে পারেন, অর্থনীতিকে তিনি যদি আবার ব্যাক অন ট্র্যাক না করতে পারেন, দ্রব্যমূল্য এবং মুদ্রাস্ফীতিকে যদি তিনি কন্ট্রোল না করতে পারেন, এইগুলো একবারে মূল বিষয়। একটি সাধারণ বাংলাদেশের নাগরিকের যে প্রয়োজন, সেইগুলোকে যদি অ্যাড্রেস না করা যায়, যে সরকারহীনতা, এটা যদি মানুষের মধ্যে বাসা বাঁধে, তাহলে ক্ষোভ আরো উপচে পড়বে। এবং কতদিন ভারত বিরোধী সেন্টিমেন্টকে শুধু হাওয়া দিয়ে এটাকে বেশি দিন ঢেকে রাখা যাবে না? এটাই কি কোথাও গিয়ে একটা রিয়েলাইজেশন তৈরি হচ্ছে? রাইট, এই পরিস্থিতিটাই যে আসলে বাংলাদেশের এই পরিস্থিতিতে দাঁড়ানোর বা আসার কারণ কি, সেটা কিন্তু এখন রিয়েলাইজ করছে বাংলাদেশের মানুষ। বিশেষ করে আজকে খাদ্য সংকট বা খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি, এখন এই মুহূর্তে খাদ্যের খুব একটা চাপ নেই, কিন্তু খাদ্যদ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, খাদ্য আছে বাজারে কিন্তু দাম বাড়ছে। বাড়ার একটাই কারণ যে পর্যাপ্ত খাদ্য রপ্তানি, ভারত রপ্তানি করছে না, কারণ আমাদের খাদ্য শস্যের প্রায় 80% ভারত থেকে যায়।